হাইওয়ের পাশে রয়েছে এক শান্ত লেক। সাধারণ মানুষের কাছে এটা কেবল একটা জলাশয় হলেও হুট করেই সেই লেকের পানিতে ভেসে ওঠে এক মেয়ের বীভৎস মরদেহ। একটা মার্ডার আর 5জন সাসপেক্ট, যাদের প্রত্যেকের কাছে রয়েছে খুনের মোটিভ। এই খুনের রহস্য ভেদ করতে পুলিশকে যে কতখানি নাকানি চুবানি খেতে হয় তা না দেখলে বিশ্বাস করা কঠিন। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া অন্যতম সারা জাগানো ক্রাইম থ্রিলার মুভি পুনে হাইওয়ের কথা। তো চলো আর কোনো প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটা হাড় হিম করা দৃশ্য দেখতে পাই। একটা নির্জন হ্রদের পানিতে ভেসেছিল এক মেয়ের পচা গলা মরদেহ। এই মরদেহটাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। দেহটা এতই পচে গিয়েছিল যে তাকে চেনা প্রায় অসম্ভব ছিল। ফরেনসিক টিম এবং পুলিশের কর্মকর্তারা যখন সেই রহস্যময় দেহটাকে উদ্ধার করে নিয়ে যায় তখনই বোঝা যাচ্ছিল যে এর পিছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর অপরাধ লুকিয়ে আছে। এটা দেখে আমাদের মনে শুরুতেই একটা প্রশ্ন জাগে, কে এই মেয়ে আর কেনই বা তাকে এভাবে মেরে রাখা হয়েছে। এরপর আমাদেরকে এই গল্পের প্রধান 5 চরিত্রের সাথে পরিচয় করানো হয়। পুরো গল্পটা ভালোভাবে বোঝানোর জন্য এই নামগুলো ভালো করে মনে রেখো। তাদের মধ্যে রয়েছে বিষ্ণু, বাবু, কাঞ্জু, নিকি এবং নাতাশা। এরা সবাই ছোটবেলা থেকে একে অপরের অনেক ভালো বন্ধু। বিষ্ণু যে পেশায় একজন আইনজীবী। মুভির শুরুতেই তাদের শৈশবের রঙিন দিনগুলো দেখানো হয়, যেখানে তারা সবাই মিলে খুব আনন্দের জীবন কাটাচ্ছিল। কিন্তু হুট করেই কাহিনী কয়েক বছর এগিয়ে যায় এবং আমাদের সামনে এক করুণ বাস্তবতা ফুটে ওঠে। আমরা দেখতে পাই এই বন্ধুদের মধ্যে বাবু এক মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে দীর্ঘ কয়েক বছর হসপিটালের বেডে কোমায় আছে। সে না পারে কথা বলতে, না পারে নড়াচড়া করতে, স্রেফ জ্যান্ত লাশের মতোই বেঁচে আছে। বিষ্ণু, কাঞ্জু এবং নিক্কি তাদের সেই পুরাতন বন্ধুকে দেখতে হসপিটালে যায়। সেখানে দাঁড়িয়ে তারা যখন বাবুর পাশে বসে পুরোনো দিনের স্মৃতিচারণ করছিল তখন কাঞ্জু দীর্ঘশ্বাস ফেলে বলে, আজকেও ঠিক সেই একই তারিখ যখন আমাদের জীবনে সেই ট্র্যাজেডিটা ঘটেছিল। এই কথাটা শোনার সাথে সাথে আমরা বাবুর চোখে এক চরম আতঙ্ক দেখতে পাই। মনে হচ্ছিল তার চোখের সামনে পুরাতন কোনো ভয়াবহ দৃশ্য ভেসে উঠছে। এখান থেকেই শুরু হয় সিনেমার প্রথম ফ্ল্যাশব্যাক। কয়েক বছর আগে এক গভীর রাতে পুনে হাইওয়ে দিয়ে এই বন্ধুরা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন রাস্তার মাঝখানে তারা একটা মানুষের মরদেহ পড়ে থাকতে দেখে। এটা দেখে বাবু গাড়ি থামিয়ে যখন চেক করতে নিচে নামে তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। অন্ধকারের আড়াল থেকে একদল লোক বাবুর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অমানসিকভাবে মারতে থাকে। ওই লোকগুলো ছিল আসলে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন মানিশেখরের লোক। বাবু মানিশেখরের কিছু দামি জিনিসপত্র চুরি করে পালিয়েছিল আর তারই খেসারত আজ তাকে এভাবে দিতে হচ্ছে। গাড়ির ভিতরে বসে থাকা কাঞ্জু আর নিক্কি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা বাবুকে বাঁচাতে গাড়ি থেকেও নামেনি। এভাবে পুনে হাইওয়ে সেই অভিশপ্ত রাত এই বন্ধুদের সারা জীবনটাই বদলে দেয়। পরের সিনে আমাদেরকে আবার সেই পুলিশ অফিসার ভানুকে দেখানো হয়, যে সেই হ্রদ থেকে পাওয়া ওই লাশটার রহস্য সমাধানে দিনরাত এক করে খাটছে। ফরেনসিক টিম যখন বডিটা পরীক্ষা করছিল তারা দেখতে পায় যে ওই মেয়ের শরীরে কোনো দামি গয়না বা শক্ত কোনো এভিডেন্স নেই। খুনি অত্যন্ত সতর্কতার সাথে সব প্রমাণ মুছে ফেলেছে। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় এই মৃত মেয়েটির হাতে একটা স্বর্ণের চুড়ি পাওয়া যায়। ভানু অবাক হয়ে ভাবতে থাকে যে খুনি যদি সব গহনা নিয়ে থাকে তবে এই চুড়িটা সে কেন ফেলে গেল। এটা কি খুনি তাড়াহুড়া করার কারণে ফেলে গেছে নাকি এর পিছনে আছে অন্য কোনো সংকেত। এখন ভানুর নিজের ঘরে রয়েছে দুটো মেয়ে, তাই এই অজ্ঞাত পরিচয় মেয়েটার এমন পরিণতি দেখে সে খুবই কষ্ট পায়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক এই মেয়েটার আসল পরিচয় সে খুঁজে বের করবে এবং তার মরদেহ তার বাবা মার কাছে পৌঁছে দেবে। অন্যদিকে আমরা বিষ্ণু এবং নাতাশার মধ্যে এক অদ্ভুত সম্পর্ক দেখতে পাই। আসলে ঘটনা হচ্ছে একসময় বিষ্ণু আর নাতাশা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু কোনো এক অজানা কারণে বর্তমান তাদের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। তারা যখন হসপিটালে বাবুর সাথে দেখা করতে এসেছিল তখন তাদের চোখের চাহনিতে সেই পুরাতন প্রেম আর চাপা অভিমান স্পষ্ট ফুটে উঠেছিল। বিষ্ণু কথা বলতে চাইলেও নাতাশা তাকে এড়িয়ে চলে। আসলে তাদের এই ভেঙে যাওয়া প্রেমের সাথে কি হাইওয়ে সেই ট্র্যাজেডির কোনো সম্পর্ক আছে? এখন তাদের অতীতের কোনো এক ভুলের মাসুল হয়তো তারা আজও দিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় ফরেনসিক রিপোর্ট হাতে আসে এবং পুলিশ অফিসার এক ভয়ানক সত্য জানতে পারে। রিপোর্টে বলা হয়েছে মেয়েটাকে পানিতে ডুবে মারা হয়নি, বরং তার মাথার পিছনে খুব ভারী কোনো কিছু দিয়ে প্রচন্ড আঘাত করা হয়েছে। আর সেই আঘাতেই মেয়েটা মারা গেছে এবং পরে প্রমাণ লোপাটের জন্য লাশটাকে পানিতে ফেলে দেওয়া হয়। অর্থাৎ এটা একটা কোনো দুর্ঘটনা নয়, বরং এটা ছিল পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার। কিন্তু সব থেকে বড় ধাক্কাটা ছিল অন্য জায়গায়। ডক্টর জানায় যে মেয়েটাকে যখন মারা হয়
হয় তখন সে অন্তঃসত্ত্বা ছিল। এরপর ভানু সেই সোনার চুরিটা নিয়ে শহরের বিভিন্ন নামি দামি জুয়েলারি শপে ইনভেস্টিগেশন করতে থাকে। অবশেষে একটা বড় জুয়েলারি দোকানে গিয়ে সে একটা দারুণ লিঙ্ক খুঁজে পায়। দোকানের মালিক রেকর্ড চেক করে জানায় যে এই বিশেষ ডিজাইনের চুড়িটি অর্ডার দিয়ে একটা পরিবারের জন্য বানানো হয়েছিল, আর সেই পরিবারটা ছিল এই শহরের সবচেয়ে প্রভাবশালী এবং কুখ্যাত ডন মানিশেখরের জামাইয়ের পরিবার। ভানু সেখানে পৌঁছে খবরটার সত্যতা যাচাই করে জানতে পারে যে হ্রদ থেকে উদ্ধার করা সেই পচা গলা দেহটি আসলে মানিশেখরের আদরের মেয়ে মোনার। এখন মানিশেখর শহরের মানুষের কাছে একটা আতঙ্কের নাম হলেও একজন বাবা হিসেবে সেই সন্তানের ভালোর জন্য সবকিছু করতে পারত। তার ক্ষমতার দাপটে পুরো শহর কাঁপত, কিন্তু আজ নিজের মেয়ের এই বিভৎস পরিণতি সে কিছুতেই মানতে পারছিল না। ঠিক এই জায়গাতেই গল্প একটা অদ্ভুত মোড় নেয়। সেই বন্ধুদের মধ্যে একজন, যার নাম কান্ডু, সে আসলে এই মানিশেখরেরই সবচেয়ে বিশ্বস্ত লোক। কান্ডু শুধু মানিশেখরের ডান হাতি ছিল না, বরং তার উপরে ছিল মোনাকে দেখার সব দায়িত্ব। ছোটবেলা থেকেই মোনাকে বড় হতে দেখেছে কান্ডু। এখানে একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে ছোটবেলায় মোনা একবার খেলার ছলে একটা উঁচু গাছে উঠে পড়েছিল, কিন্তু ভয়ে আর সে নামতে পারে না। সে তার বাবার রাগী মেজাজের কথা ভেবে খুব ভয় পাচ্ছিল আর ভাবছিল হয়তো নামলে তাকে অনেক বকা খেতে হবে। তখন কান্ডু তাকে পরম মমতায় গাছ থেকে নামিয়ে আনে। এরপর সে তার বাবার হাত থেকেও রক্ষা করে। সেই থেকেই কান্ডু আর মোনার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। মানশেখরও কান্ডুকে নিজের ভাইয়ের মতন বিশ্বাস করত, আর এই কারণে তার মেয়ের দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, মানশেখরের মতন ভয়ঙ্কর শক্তিশালী মানুষের মেয়ে কিভাবে খুন হয়? মোনা 3 সপ্তাহের একটা মেডিটেশন ক্যাম্পের কথা বলে বাড়ি থেকে বের হয়। এছাড়াও সে জানিয়ে গিয়েছে সেখানে ফোন ব্যবহার করা যাবে না। এমনকি সে যাওয়ার আগে কান্ডু এবং তার হবু পরকেও মেসেজ করে জানিয়েছিল যে সে খুব শীঘ্রই ফিরে আসবে, কিন্তু সেই ফেরা আর হলো না। ভানু যখন মোনার ঘরে তল্লাশি করতে যায় তখন সে বুঝতে পারে যে এই খুনের পিছনে কোনো সাধারণ শত্রু নয়, বরং খুব কাছের কেউ জড়িত থাকতে পারে। অন্যদিকে কান্ডু নিজের মেয়ের মতন বড় করা মোনার লাশ দেখে পাথরের মতন স্তব্ধ হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে যার সুরক্ষার দায়িত্ব তার উপর ছিল সেই মোনায় আজ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। এদিকে মোনার পরিচয় পাওয়ার পর পুলিশের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার খুনিকে খুঁজে বের করা। ভানু যখন কান্ডুর সাথে কথা বলছিল তখন কান্ডু এক চাঞ্চল্যকর তথ্য শেয়ার করে। সে জানায় মোনা তার এই বিয়ে নিয়ে একদম খুশি ছিল না। সান নামের একটা ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, আর সে ছিল এক প্রভাবশালী রাজনীতিবিদের ছেলে। মোনা কান্ডুকে প্রায় বলতো যে এই ছেলেটা তাকে মানসিকভাবে খুব অত্যাচার করে, এমনকি সে অন্য একজনকে ভালোবাসতো বলেও কান্ডু সন্দেহ করত। কিন্তু সেই গোপন প্রেমিকের নাম মোনা কখনো কাউকে জানায়নি। ঠিক এখানেই একটা ভয়ঙ্কর ফ্ল্যাশব্যাক দেখা যায়। সান একবার মোনাকে জোর করে একটা জায়গায় বসিয়ে হুমকি দিচ্ছিল। সে বলছিল যে সে যদি তাকে বিয়ে না করে তবে এই অ্যাসিড দিয়ে তার মুখ সে জ্বালিয়ে দেবে। এরপর ছেলেটা এক বোতল অ্যাসিড দেখিয়ে মোনাকে রীতিমতো ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। এই তথ্য পাওয়ার পর পুলিশ এক মুহূর্ত দেরি না করে সানের বাড়িতে তল্লাশি চালায়। এবার সেখানে সত্যি সত্যি সেই অ্যাসিডের বোতলটা পাওয়া যায়, যার ফলে পুলিশ তাকে প্রাইম সাসপেক্ট হিসেবে গ্রেফতার করে নেয়। মনে হচ্ছিল কেসটা হয়তো এখানে সমাধান হবে, কিন্তু রহস্য ছিল আরো বেশি গভীরে। পুলিশ যখন মোনার ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো চেক করতে শুরু করে তখন তারা এক রহস্যময় চরিত্রের সন্ধান পায়। মোনার প্রতিটা ইনস্টাগ্রাম পোস্টে মাসল ম্যান নামের একজন ব্যক্তিকে নিয়মিত কমেন্ট করতে দেখা যায়। এছাড়াও তাদের মধ্যে বেশ কিছু ইনবক্সে মেসেজও আদান প্রদান হয়েছিল। এই মাসল ম্যানের প্রোফাইলে কোনো ছবি ছিল না। তখন ভানু ভাবতে থাকে এই মাসল ম্যানই কি তবে মোনার সেই গোপন প্রেমিক? এরপর পুলিশ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে এই রহস্যময় ব্যক্তিকে খুঁজতে থাকে। ঠিক একই সময়ে গল্পে একটা টুইস্ট দেখা যায়। বিষ্ণু, যে কিনা একজন জানো অ্যাডভোকেট, সে হঠাৎ করেই সানের উকিল হিসাবে কোর্টে হাজির হয়। কান্ডু যখন জানতে পারে যে তার নিজের বন্ধু বিষ্ণুই সেই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছে যাকে পুলিশ মোনার খুনি হিসেবে ধরেছে, তখন সে রেগে ফেটে পড়ে। কান্ডু বিষ্ণুকে সরাসরি হুমকি দিয়ে বলে যে সে কি পাগল হয়ে গেছে? যে লোকটা তার হাতে মানুষ হওয়া মেয়েটাকে খুন করেছে সে কিনা তাকেই ডিফেন্ড করতে এসেছে। বিষ্ণু তখন উত্তর দেয়, দেখ কান্ডু, তুই যখন মানিশেখরের মতন ডনের হয়ে কাজ করিস তখন আমি তোকে কখনো কিছু বলেছি? এটা আমার প্রফেশন, আর আইনের চোখে যতক্ষণ না পর্যন্ত কেউ দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে নির্দোষ। তাই পার্সোনাল ইমোশন এখানে না আনায় ভালো। এখন বন্ধুদের মধ্যে এই আদর্শিক লড়াই আর মোনার খুনের রহস্য, এই সব মিলিয়ে পুনে হাইওয়ের বাতাস যেন আরো বেশি ভারী হয়ে ওঠে। অন্যদিকে পুলিশ যখন সেই মাসল ম্যানের আসল পরিচয় জানার জন্য মরিয়া হয়ে তাকে খুঁজছিল, ঠিক তখনই গল্প মোড় নেয় চতুর্থ বন্ধু নিক্কির দিকে। নিক্কি ছিল এই বন্ধু মহলের মধ্যে সবচেয়ে
সবচেয়ে শান্ত এবং একটু রহস্যময় স্বভাবের। সে মানুষের ভিড় এড়িয়ে একদম নিরিবিলি এক জায়গায় একটা ছোট্ট ঘরে থাকতো। তার ঘরটা ছিল অদ্ভুত সব পেন্টিং আর ভিডিও এডিটিং এর ডিভাইসে ভরা। সারাদিন সে কম্পিউটারের সামনে বসে কি যেন এডিট করত। একদিন বিষ্ণু নিক্কির ঘরে তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেওয়ালে ঝুলানো নিক্কির আঁকা ছবিগুলো দেখে একদমই চমকে ওঠে। ছবিগুলো ছিল খুবই অদ্ভুত এবং কিছুটা ভয়ঙ্কর। এবার সেখানে এক মেয়েকে অনেকগুলো পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখানো হয়। তখন বিষ্ণু অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কি এসব এঁকেছে, এই মহিলাটা এবাকে। তখন বেরিয়ে আসে নিক্কির জীবনের এক ট্র্যাজিক এবং অন্ধকার সত্য। আসলে ছোটবেলায় নিক্কি ছিল খুব মেধাবী একজন স্টুডেন্ট। একদিন সে যখন বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছিল তখন তাদের বাড়িতে একজন ইন্স্যুরেন্স অফিসার আসে। নিক্কির মা জোর করে তাকে ঘর থেকে বের করে দিয়ে সেই অফিসারের সাথে একান্তে সময় কাটাতে থাকে। ছোট্ট নিক্কি জানলার ফাঁক দিয়ে এমন দৃশ্য দেখে ফেলেছিল, আর সেই দৃশ্য তার কুচি মনে গভীর ক্ষত সৃষ্টি করে। সেই থেকে নারীদের প্রতি তার মনে একটা প্রচন্ড ঘৃণা আর আক্রোশ তৈরি হয়, যার ফলে সে তার মাকে প্রচন্ড ঘৃণা করত। আর সেই ঘৃণা থেকে সে বড় হয়ে সব মেয়েদেরকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। সে মনে মনে ভাবতো যে সব মেয়েরাই হয়তো তার মায়ের মতো চরিত্রহীন, একমাত্র তার ছেলে বন্ধুদের ছাড়া সে আর কাউকে বিশ্বাস করতে পারতো না। এদিকে পুলিশ যখন মাসেলম্যানের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তখন তারা অবাক হয়ে যায়, কেননা সেই মাসেলম্যান আর কেউই নয়, বরং সে ছিল তাদের বন্ধু নিক্কি। ভানু তাই এক মুহূর্ত দেরি না করে নিক্কির ঘরে উপস্থিত হয়। সেখানে তল্লাশি চালিয়ে তার ল্যাপটপে তারা এক ভয়ঙ্কর ভিডিও ক্লিপ খুঁজে পায়। এই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে একটা মেয়ে হ্রদের ধারে পাগলের মতো দৌড়াচ্ছে, আর কেউ একজন তাকে তাড়া করছে। মেয়েটার পরনে ছিল ঠিক সেই একই পোশাক যা মোনার মৃতদেহেতে পাওয়া গিয়েছিল। অর্থাৎ নিকি শুধু মোনার উপরে নজর রাখতো না, বরং তার মৃত্যুর প্রতিটা মুহূর্তই সে ভিডিও নিয়েছিল। এখন ভানু যখন ভিডিওটা প্লে করে সে দেখে সেখানে মোনাকে কেউ একজন পিছন থেকে আক্রমণ করেছে, কিন্তু খুনিকে তার মুখ ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে মোনার প্রতিটা ইনস্টাগ্রাম পোস্টে মাসেলম্যান সেজে যে কুরুচিপূর্ণ কমেন্টস গুলো করা হতো তার সব প্রমাণ নিক্কির কম্পিউটারে ছিল, যার ফলে পুলিশ সাথে সাথে নিক্কিকে গ্রেফতার করে লকআপে নিয়ে যায়। এবার বিষ্ণু তার বন্ধুকে বাঁচাতে চাইলেও নিক্কি ছিল খুবই উদাসীন। সে স্রেফ তার এডিটিং আর ভিডিও নিয়ে কথা বলছিল, আর মনে হচ্ছিল যেন খুনের চেয়ে তার কাছে ভিডিওর কোয়ালিটি গুলো বেশি গুরুত্বপূর্ণ। এবার লকআপে ঝোকানোর পর নিক্কির হাব ভাব দেখে ভানু পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে যায়। যেখানে অন্য আসামিরা ভয়ে কাঁপতে থাকে সেখানে নিক্কি তার ভিডিও এডিটিং নিয়ে এমন ভাবে কথা বলছিল যেন সে কোনো অস্কার জয়ী সিনেমার ডিরেক্টর। পুলিশ অফিসার যখন তাকে সেই খুনের ভিডিও নিয়ে জেরা শুরু করে তখন নিক্কি জানায় যে ওটা কোনো মার্ডারের ভিডিও ছিল না, বরং ওটা ছিল তার সিনেমার একটা শুটিং এর দৃশ্য। আসলে নিক্কি মনে মনে ডিরেক্টর হতে চেয়েছিল এবং মোনা তাকে সাহায্য করার জন্য ওই ভিডিওতে অভিনয় করে। এবার নিক্কি আরো দুটো ভিডিও ক্লিপ পুলিশকে দেখায় যেখানে দেখা যায় শুটিং শেষে তারা দুজন হাসাহাসি করছে। এবার পুলিশ যখন বুঝতে পারে যে নিক্কি আসলে মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং এই ভিডিওটি স্রেফ শুটিং ছিল তখন তাকে প্রমাণের অভাবে ছেড়ে দেয়। কিন্তু রহস্যের জট পাকিয়ে যাচ্ছিল, কেননা নিক্কি যদি খুনি না হয় তবে মোনাকে মারলো কে। ঠিক এই সময় বিষ্ণুর কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে। খবর আসে যে তাদের সেই পুরাতন বন্ধু বাবু যে এতদিন কোমায় ছিল সে মারা গেছে। এবার বন্ধুর মৃত্যুর খবর শুনে বিষ্ণু পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে জেলখানায় চলে যায় নাতাশার সাথে দেখা করতে, কারণ নিক্কি ছাড়া পাওয়ার পর পুলিশ এখন নাতাশাকে প্রধান সন্দেহভাজন হিসেবে মনে করছে। আসলে নাতাশার সাথে একান্তে কথা বলার সময় বিষ্ণু তার জীবনের একটা গোপন ট্র্যাজেডির কথা শেয়ার করে। সে জানায় যে ছোটবেলায় সে তার নিজের চোখের সামনে তার মাকে নির্মম ভাবে খুন হতে দেখেছিল, আর সেই থেকে সে একা থাকতে ভয় পায়। সে নাতাশাকে বলে যে সে তাকে ভালোবাসে, কিন্তু এই ভয়টা তার থেকে এত দূরে সরিয়ে রেখেছিল। নাতাশা আর কোনো কথা না বলে কেবল কান্নায় করে যায়। এদিকে ডন যখন বুঝতে পারে যে মোনার হবু বর সান মোনাকে অ্যাসিড মারে হুমকি দিয়েছিল তখন সে আইনের তোয়াক্কা না করে নিজ হাতেই সেই ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারে। বুঝতে পারছো, মানুষের ঘর এখন হিংস্র উন্মাদ এক পশু। সে কাঞ্জুকে ডেকে বলে যে তুই মোনার গার্ডিয়ান ছিলি, তাই যদি তুই মোনার আসল খুনিকে বের করতে না পারিস তবে তোর আর তোর বন্ধুদের বাঁচার কোনো অধিকার নেই। এই সব শুনে কাণ্ডু পড়ে যায় উভয় সংকটে। একদিকে তার নিজের বোন নাতাশা জেলে, অন্যদিকে তার বন্ধুরা মানিশেখারের নিশানায়। নিক্কি ছাড়া পাওয়ার পর পুলিশের একমাত্র প্রাইম সাসপেক্ট এখন নাতাশা। নাতাশাকে যখন গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় তখন বিষ্ণু আর কাণ্ডু দুজনেই পুরোপুরি ভেঙে পড়ে, কারণ কাণ্ডু হলো নাতাশার নিজের বড় ভাই। কাণ্ডু বিশ্বাসই করতে পারছিল না যে তাদের আদরের বোন কোনো খুনের সাথে জড়িত থাকতে পারে, কিন্তু
পুলিশের কাছে এমন এক অকপট প্রমাণ ছিল যা অস্বীকার করার কোনো উপায় ছিল না। এরপর একটা ফ্ল্যাশব্যাকে নাতাশা আর বিষ্ণু সম্পর্কে সে পুরাতন কাহিনী বেরিয়ে আসে। একসময় বিষ্ণু আর নাতাশা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো। নাতাশা চেয়েছিল বিষ্ণুর সাথে সংসার বাঁধতে, কিন্তু বিষ্ণু তার অতীতে সেই কালো স্মৃতির কারণে বিয়ে নিয়ে দ্বিধায় ছিল। তাদের এই দূরত্বের সুযোগে এন্ট্রি হয় মোনার। মোনা ছিল চঞ্চল আর ভীষণ সুন্দরী। সে বিষ্ণুর খুব কাছাকাছি চলে আসে এবং প্রায় তার সাথে আড্ডা দিতে শুরু করে। এবার নাতাশা যখন দেখলো তার ভালোবাসার মানুষটা অন্য একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছে, তখন তার মনে হিংসার আগুন জ্বলে ওঠে। এরপর দেখা যায় একটা পার্টিতে মোনা আর বিষ্ণু বেশ ঘনিষ্ঠ হয়ে নাচছিল, যার ফলে নাতাশা তখন নিজেকে আর সামাল দিতে পারে না। এই কারণে সে সবার সামনে মোনাকে প্রচন্ড অপমান করে তাকে চর মেরে বসে। এই চর খেয়ে মোনার নাক দিয়ে তখন রক্ত ঝরছিল। ঠিক সেই সময় মোনা নিজের ফোন বের করে একটা ভিডিও রেকর্ড করে। সেখানে সে কান্নাকাটি করে বলছিল যে আজকের পর যদি আমার কোনো ক্ষতি হয় তবে এই নাতাশাই তার জন্য দায়ী থাকবে। আসলে পুলিশ এখন ঠিক এই ভিডিওটাকে খুনের সবচেয়ে বড় মোটিভ হিসেবে দেখছে। তো নাতাশা পুলিশের জেরার মুখে স্বীকার করে নেয় যে সেদিন রাগের মাথায় সে মোনাকে মারতে চেয়েছিল ঠিকই, কিন্তু সে মোনাকে খুন করেনি। নাতাশা বিষ্ণুর উপরে এতটাই রেগেছিল যে সে বিষ্ণুকে তার উকিল হিসেবে মেনে নিতেও অস্বীকৃতি জানায়। সে বলে যে মানুষটা বিপদের সময় তার পাশে থাকতে পারেনি, আজ তার দয়ার কোনো দরকার নেই। কাণ্ডু তখন পাগলের মতন বিষ্ণুকে অনুরোধ করে যেন সে তার বোনকে বাঁচিয়ে নেয়। এদিকে নাতাশা যখন জেলখানায় বাজা মারার লড়াই করছিল, তখন বিষ্ণু আর কাণ্ডু এক মুহূর্তের জন্য শান্তিতে বসেছিল না। কাণ্ডু তার নিজের বোনকে বাঁচাতে হন্যে হয়ে প্রমাণ খুঁজছিল। অন্যদিকে বিষ্ণু নাতাশাকে বারবার বোঝাচ্ছিল যে সে যদি সত্যি না বলে তবে পুলিশ তাকে অপরাধী বলে সাজা দেবে, কিন্তু সে কোনো কিছুতেই বলতে চাইছিল না যে মোনার খুনের সময় সে এক্স্যাক্টলি কোথায় ছিল। আসলে নাতাশার এই চুপ থাকার পিছনে এক আত্মত্যাগ আর সামাজিক সম্মানের ভয় ছিল। এই কেসের তদন্ত আরো গভীরে গেলে তখন এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এবার দেখা যায় মোনা যেদিন খুন হয় সেদিন নাতাশা এক ব্যক্তির সাথে ছিল, কিন্তু সমস্যা হলো সেই ব্যক্তিটা ছিল বিবাহিত এবং তার স্ত্রী সন্তান রয়েছে। নাতাশা জানতো যে যদি সেই কথাটা পুলিশকে বলে দেয় তবে ওই লোকটার সংসার ভেঙে পড়বে, যার ফলে একজনের সংসার বাঁচাতে গিয়ে নাতাশা জেল খাটছিল। তবে শেষ পর্যন্ত সেই ব্যক্তি নিজেই পুলিশ স্টেশনে হাজির হয় আর এরপর সে নাতাশার হয়ে সাক্ষ্য প্রমাণ দেয়। ফলে প্রমাণিত হয় যে নাতাশা খুনের সময় ঘটনাস্থল থেকে অনেক দূরে ছিল, যার ফলে নাতাশার নির্দোষ প্রমাণ হলে পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর নাতাশা জেল থেকে ছাড়া পেলে কাণ্ডু তার বোনকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলে। অন্যদিকে কাণ্ডু সেই মোনার খুনিকে ধরার জন্য এলাকায় নিজের সোর্সদের কাজে লাগিয়েছিল। এখান থেকে সে জানতে পেরেছিল যে মোনার সাথে প্রায়ই এক রহস্যময় ব্যক্তি দেখা করত। প্রত্যক্ষদর্শীদের মতন ওই লোকটার চুল ছিল ইন্ডিয়ান ক্রিকেটার ধোনির মতো লম্বা, এছাড়াও তার উচ্চতা প্রায় 6 ফিট। এবার কাণ্ডু এই তথ্যটা রেকর্ড করে পুলিশ অফিসার ভানুর কাছে নিয়ে যায়। ভানু অবশ্য কাণ্ডুর এই কথায় খুব একটা পাত্তা দিচ্ছিল না। সে ভেবেছিল কাণ্ডু হয়তো তার বোনকে বাঁচানোর জন্য অন্য কাউকে ফাঁসানোর জন্য এই ধোনির গল্প বানাচ্ছে, কিন্তু কাণ্ডু জানায় যে সে যা শুনেছে সবই সত্য। এদিকে নাতাশা জেল থেকে বের হওয়ার খুশিতে বন্ধুরা সবাই মিলে একটা বিরাট পার্টির আয়োজন করে। এখানে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তাদের সব বিপদ কেটে গেছে। সবাই মিলে যখন পার্টিতে হই হুল্লোড় করছিল তখন তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের দিকে এক বিশাল বিপদ ধেয়ে আসছে। ঠিক তখনই সেই পুলিশের অফিসার তাদের পার্টিতে আসে। ভানু জানায় সে মোনার সেই রহস্যময় প্রেমিকের সন্ধান পেয়েছে। মোনার ল্যাপটপে একটা সিক্রেট ফোল্ডার ছিল। পুলিশের সাইবার ক্রাইমের টিম সেটাকে ক্র্যাক করেছে এবং সেখানে মোনার সেই রহস্যময় প্রেমিক পাওয়া গেছে, যার নাম স্নুকি। স্নুকি নামটা শোনার পর সবার নজর চলে যায় বিষ্ণুর দিকে, কারণ বিষ্ণুর সাথে মোনার একটা ঘনিষ্ঠতা ছিল তা সবাই জানতো। নাতাশার সন্দেহের চোখে তখন বিষ্ণুর দিকে তাকায়। দেখে মনে হচ্ছিল বিষ্ণু হয়তো তার অতীত ঢাকতেই মোনাকে খুন করেছে। কিন্তু পুলিশ অফিসার ভানু যখন বিষ্ণুকে পাশ কাটিয়ে কাণ্ডুর সামনে দাঁড়ায় তখন পুরো ঘর যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। মোনার সেই গোপন প্রেমিক আর কেউই নয়, বরং সে ছিল খোদ কাণ্ডু, যে কিনা ছোটবেলা থেকেই মোনাকে নিজ হাতে বড় করেছে। এটা শোনার পর সেখানে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাণ্ডু নিজের স্ত্রীও সেখানে ছিল। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। নিকিত কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না। কাণ্ডু মোনার চেয়ে 17 বছরের বড় আর ও নিজের মেয়ের মতোই তাকে আগলে রাখতো। তাহলে প্রশ্ন হচ্ছে সে এমন কেন করবে? কিন্তু পুলিশের কাছে ছিল শক্ত এভিডেন্স। মোনার ল্যাপটপে পাওয়া ভিডিওগুলোতে দেখা যায় মোনা আপত্তিকর অবস্থায় নাচছে এবং কেউ একজন সেটার ভিডিও করছে। এবার ওই ভিডিওতে মোনা তাকে বারবার স্নুকি বলে ডাক দিচ্ছিল। সবচেয়ে বড় প্রমাণটা ছিল কাণ্ডুর হাতের সেই ট্যাটু। আসলে বাবু যখন অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছিল তখন তার বন্ধুরা বাবুর প্রতি ভালোবাসা দেখিয়ে একই রকমের ট্যাটু করে। মোনার সেই ভিডিওতে
ক্যামেরাম্যানের হাতে একই ট্যাটু এবং কান্ডুর বিশেষ ধরনের কবজির সুতোটাও দেখা যাচ্ছিল। কান্ডু যখন বুঝতে পারলো যে সে ধরা খেয়ে গেছে, তখন সে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে যে এই সব কিছু শুরু হয়েছিল অনেক আগে। সে যখন মোনাকে দেখাশোনা করার দায়িত্ব নেয়, মোনা তখন কেবল কৈশোরে পা দিয়েছিল। ধীরে ধীরে মোনা কান্ডুর প্রতি এক গভীর টান অনুভব করে। কান্ডু জানতো এটা ভুল, সে বয়সে মোনার চেয়ে অনেক বড়, এছাড়া তার রয়েছে নিজের এক সাজানো সংসার। তাই সে চাইলেই তখনই মোনাকে থামিয়ে দিতে পারত, কিন্তু মোনার সে ভালোবাসার জেদের কাছে কান্ডু নিজের বিবেককে বিসর্জন দিয়ে দেয়। বাইরের পৃথিবীর কাছে কান্ডু ছিল মোনার আদর্শ ভাই, কিন্তু লোক চক্ষুর আড়ালে তাদের মধ্যে গড়ে উঠেছিল এক গোপন শারীরিক সম্পর্ক। এবার এই সম্পর্কে লুকিয়ে রাখার জন্য মোনা এক ভয়ঙ্কর বুদ্ধি বের করে। সে সবার সামনে বিষ্ণুর সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার অভিনয় করতে থাকে। বিষ্ণুর সাথে ড্যান্স করা কিংবা তার কাছাকাছি থাকার মূল উদ্দেশ্য ছিল যেন মানুষের নজর কান্ডুর উপর থেকে সরে গিয়ে বিষ্ণুর উপরে পড়ে। এমনকি নাতাশার সাথে মোনার যে ঝামেলা হয়েছিল সেটাও ছিল এই সাজানো নাটকেরই একটা অংশ। তবে মুভির সব থেকে বড় টুইস্ট দেখা যায় খুনের দিন। মোনা কান্ডুকে তার সেই প্রিয় জায়গায় অর্থাৎ সেই লেকের ধারে দেখা করতে ডাকে। সেখানে গিয়ে মোনা কান্ডুর হাতে একটা চিঠি দেয়। এই চিঠিটা পড়ে কান্ডুর পায়ের তলার মাটি সরে যায়। সেখানে লেখা ছিল মোনা ইতিমধ্যে প্রেগনেন্ট। মোনা খুশিতে কান্ডুকে বলতে থাকে, আমরা আর কদিনই বা এভাবে লুকিয়ে থাকবো, এবার আমাদের এই সম্পর্কটাকে সবার সামনে আনতে হবে। এদিকে মোনা কিন্তু বিয়ের মালাও নিয়ে এসেছিল এবং সে চেয়েছিল কান্ডু যেন এখনই তাকে নিয়ে পালিয়ে যায়। তবে কান্ডু জানতো মানশেখর যদি জানতে পারে তাহলে তাকে সে জ্যান্ত কবর দেবে। তাই কান্ডু মোনাকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা একেবারে অসম্ভব, কিন্তু মোনা ছিল একদম নাছোড় বান্দা। সে রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকে যে সে যদি তাকে এখন সবার সামনে স্বীকৃতি না দেয় তবে সে বাবাকে সব বলে দেবে। এবার এই কথা শুনে কান্ডু তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে মোনাকে থামাতে গেলে তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ঠিক সেই মুহূর্তে মোনার পা পিছলে যায় এবং সে একটা গাছের উপরে গিয়ে পড়ে, যার ফলে তার মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে মুহূর্তের মধ্যেই মোনা সেখানে মারা যায়। এটা দেখে কান্ডু তখন পুরোপুরি ঘাবড়ে ওঠে। সে বুঝতে পারে যে এই খবর জানাজানি হলে ডন মানশেখর তাকে কুচি কুচি করে কেটে ফেলবে। তাই এক মুহূর্তের মধ্যে নিজের রূপ পাল্টে সে হয়ে ওঠে এক ঠান্ডা মাথার খুনি। সে ভাবে যেভাবেই হোক এটাকে একটা সাধারণ ছিনতাই বা ডাকাতির কেস হিসেবেই সাজাতে হবে। তাই কান্ডু মোনার শরীর থেকে সোনা দানা দামি গয়নাগুলো একে একে খুলে নিতে শুরু করে। সে চেয়েছিল পুলিশ এমন ভাবে যে যেন ছিনতাইকারীর দল গয়নার লোভে মোনাকে খুন করেছে, কিন্তু তাড়াহুড়ো আর প্রচন্ড আতঙ্কে সে মোনার হাতে সেই একটা সোনার চুড়ি খুলতে ভুলে যায়। আর ওই ছোট্ট একটা ভুলই তার জন্য কাল হয়ে যায়। এবার গয়নাগুলোকে সরিয়ে সে মোনার লাশটা হ্রদের গভীর পানিতে ফেলে দেয়। এরপর সে মোনার গাড়িটা চালিয়ে বেশ খানিকটা দূরে আসে এবং এক মেকানিককে এই গাড়িটা কোথাও নিয়ে গিয়ে বেচে দিতে বলে। এরপর সব প্রমাণ লোপাট করে কান্ডু খুব স্বাভাবিক মানুষের মতন বাসে চড়ে আর নিজের বাড়িতে ফিরে আসে। ফাইনালি কান্ডুর এই স্বীকারোক্তি শোনার পর বিষ্ণু যেন রাগে কাঁপছিল। সে কান্ডুর কলার চেপে ধরে চিৎকার করে বলে যে তোর লজ্জা করলো না কান্ডু? তুই শুধু একটা খুন করিসনি, বরং নিজের অপরাধ ঢাকতে তুই তোর বন্ধুদের ব্যবহার করেছিস। তোর জন্য আজ নাতাশাকে জেলে যেতে হয়েছে। নিশ্চিকে লোকে পাগল আর খুনি ভাবছে, এমনকি আমাকেও তুই সন্দেহের মুখে ঠেলে দিয়েছিলিস। কান্ডু তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারছিল তার এই পাপের কোনো ক্ষমা নেই। একদিকে সে নিজের বোন আর বন্ধুদের কাছে অপরাধী, আর অন্যদিকে মানশেখর যখন জানতে পারবে তার মেয়ের খুনি খোদ কান্ডু, তখন তার পরিণতি হবে ভয়াবহ। ঠিক এই সময় পুলিশ অফিসার কান্ডুকে গ্রেফতার করতে আসে। সে জানতো পুলিশ গ্রেফতার করলেও মানশেখর তাকে ক্ষমা করবে না। তাই কান্ডু পুলিশ অফিসারের কাছে গিয়ে এক প্রস্তাব দেয়। সে জানায় পুলিশ অনেক দিন ধরে মানশেখরকে ধরার চেষ্টা করছিল, কিন্তু কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ধরতে পারেনি। তাই সে নিজেকে টোপ হিসেবে এবার ব্যবহার করতে রাজি আছে। পুলিশ অফিসারের কাছেও এটা ছিল একটা সুবর্ণ সুযোগ, তাই তারা এই ডিলে রাজি হয়ে যায়। এবার কান্ডু মানশেখরকে খবর পাঠায় যে সে মোনার আসল খুনিকে খুঁজে পেয়েছে, তাই সে তার সাথে একা দেখা করতে চায়। এই কথা শুনে মানশেখর যখন সেখানে পৌঁছায় তখন কান্ডু কাঁদতে কাঁদতে নিজের অপরাধ স্বীকার করে নেয়। সে বলে, আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করেছি, মোনার মৃত্যুর জন্য আমিই দায়ী। এখন নিজের সব থেকে বিশ্বস্ত লোকের মুখে এই কথা শুনে মানশেখর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সিনেমার একদম শেষে দেখা যায় পুনে হাইওয়ে আবারও শান্ত হয়ে গেছে, কিন্তু নাতাশা আর বিষ্ণুর বোনের সেই ট্র্যাজেডির ক্ষত সারা জীবন এখানে থেকে যাবে। কান্ডু জেলের অন্ধকারে নিজের কৃতকর্ম সাজা ভোগ করছে, আর বাবু তো আগেই পৃথিবী থেকে চলে গেছে। এভাবেই এক বুক হাহাকার আর বিশ্বাসঘাতকতা নিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও। মানুষের লালসার এক মুহূর্তের ভুল কিভাবে অনেকগুলো জীবন ধ্বংস করে দিতে পারে
এই মুভিটা সেটাই শিখিয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।